Subscribe now. Click the bell icon to like, comment, and share. শুরু হচ্ছে লি মাউন্টফোর্ডের লেখা জঙ্গলে অমঙ্গলের ছায়া। আজ আপনারা শুনবেন এই নভেলের 11তম পর্ব। গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি জঙ্গলে অমঙ্গলের ছায়া, আজ পর্ব 11। টনিকে হন্তদন্ত হয়ে এগিয়ে আসতে দেখে জেমস উৎকণ্ঠিত হয়ে জানতে চাইল, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? উদ্বেগ ফুটে উঠেছে ওদের বাকি সঙ্গীদের মুখে চোখে। কোনো কথা বলতে পারল না টনি। সে 2-3টে লাফে ওদের দলের মধ্যে এসে পড়ল। ঝড়ের মুখে বাঁশ পাতার মতো তখনও থরথর করে কাঁপছে সে। মুখ দিয়ে কোনো ভাষাই জোগাচ্ছে না, কেমন যেন হয়ে গিয়েছে। ওর অবস্থা দেখেই জেমস এবং কেন অনুমান করে নিল টনির সাথে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। কেন ওর আপাদমস্তক নিরীক্ষণ করতে করতে জিজ্ঞেসই করে বসল, এ কি, তোমার প্যান্ট ভেজা কেন? প্যান্টেই পেচ্ছাপ করে ফেলেছো নাকি? টনি তখনও কাঁপছে থরথর করে। যেদিক থেকে এইমাত্র এলো সেদিকে ঘন ঘন দৃকপাত করতে লাগলো। দু চোখের মনিতে জমাট বাঁধা আতঙ্ক। ওর বুক এত ঘন ঘন ওঠানামা করছে যেন মনে হচ্ছে অনেক দূর থেকে ছুটতে ছুটতে এসেছে। মুখের বাইরে ফেনা এসে জমেছে। টনির অবস্থা ওর বাকি সঙ্গীদের রীতিমতো হতবাক করে দিল। অনেকক্ষণ পর কোনো রকমে কাঁপতে কাঁপতে টনি বলল, কিছু একটা আছে ওখানে। ওর কথায় কেন এবং জেমস দুজনেই প্রায় চমকে বিস্মিত চোখে ওর দিকে তাকালো। কি আছে? কি হয়েছে তোমার? অমন করছো কেন? প্রশ্ন করলো জেমস। মানে কিছু একটা বলতে গিয়েও বারবার কথা আটকে যেতে লাগলো টনির। আসলে কি বলবে তাই ভেবে পাচ্ছে না। ভেতরে ভেতরে ও যে প্রচন্ড শকড হয়ে রয়েছে তা ওকে দেখেই বোঝা যাচ্ছে। জেমস ওকে গভীরভাবে লক্ষ্য করতে করতে বলল, কিছু দেখেছো মনে হচ্ছে? জেমসের মুখ চোখ এখন বেশ গম্ভীর দেখাচ্ছে। জেমসের কথার উত্তরে মাথা নাড়ল টনি। প্রচন্ড ভয় উদ্বেগে কাঁপতে কাঁপতে সে বলল, না, মানে ঠিক তা নয়, কিন্তু কিন্তু একটা কিছু অনুভব করেছি আমি। কিছু একটার অস্তিত্ব আমি স্পষ্ট অনুভব করেছি যখন আমি, জানো জানো তো তোমরা? জেমস জিজ্ঞেস করলো, যখন ওয়াশরুম করছিলে? টনি বলল, হ্যাঁ হ্যাঁ জেমস, মানে যখন ওয়াশরুম করছিলাম তখন গাছের ওপর দিকে চোখ পড়তে একটা মানুষের মাথার মতো কিছু দেখতে পেলাম। তারপরে পেছনে ঘাড়ের কাছে আমার মনে হলো কেউ যেন আঁচড়ে দিচ্ছে। বলতে বলতে বন্ধুদের দিকে পেছন ঘুরে দাঁড়ালো টনি। বলল, দেখতে পাচ্ছ আমার ঘাড়ে রক্ত? কে ছিল পেছনে দেখবার জন্য ঘুরে তাকাতে তখন কাউকেই দেখতে পেলাম না, মানে কেউই ছিল না পেছনে তখন। কি এটা? এবার জেমসের বিস্মিত কণ্ঠস্বর কানে এলো। টনির ঘাড়ে একটা লম্বা কালো স্পট দেখা যাচ্ছে।
এবার রবার্তা এগিয়ে এসে টনির ঘাড়ে আঙুল দিয়ে বোলাতে বোলাতে বলল, আর রক্তও লেগে রয়েছে জায়গাটায়। এবার কেন, জেমস এবং রবার্তা তিন বন্ধুই ঝুঁকে পড়ে টনির ঘাড়ের ওপর অদ্ভুত সেই ক্ষতটাকে দেখতে লাগলো অত্যগ্র বিস্ময়। জেমস সখেদে বলে উঠল, সত্যি তো, হা ভগবান। তারপর টনিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, কিসে এই উন্ট করলো তোমায়? টনির কণ্ঠস্বর এবার উদ্বিগ্ন শোনালো। বলল, খারাপ কিছুতে কেটেছে বলেই মনে হচ্ছে। ওরা ফের বেশ কিছুক্ষণ ধরে টনির ঘাড়ের ক্ষতটাকে পরীক্ষা করে দেখতে লাগলো। ইঞ্চি দুয়েক লম্বা দুটো নখের আঁচড়ের মতো দাগ, এখনো চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে তাই থেকে। জেমস বলল, তেমন ভয়ঙ্কর উন্ট বলে তো মনে হচ্ছে না, তবে এই ব্ল্যাক স্পটটা নিয়ে একটু চিন্তা হচ্ছে। এটা কিসের দাগ? গাছের কোনো সরু ডালের ঘষা খেয়েছিলে নাকি? সঙ্গে সঙ্গে টনি তার নাকচ করে দিয়ে বলে উঠল, না না, মোটেও তা নয়। আমি আশেপাশে কোনো ঝুঁকে থাকা গাছের সরু ডাল দেখতে পাইনি ওখানে। বলে ঘাড়ের পেছনটা খানিক ডলতে ডলতে বলল, কেউ আমার এই উন্টটা একটু ক্লিন করে দেবে? জেমস এবার ফ্লাক্স থেকে হাতে কিছুটা জল ঢেলে টনির ঘাড়ের কাছের ক্ষতটা সাফ করতে লাগলো। প্রথমে রক্তটা মুছে ওর ঘাড়ের সেই কালো দাগটা মোছার চেষ্টা করতে লাগলো। ক্ষতটা অনেকটা পরিষ্কার হলে ফার্স্ট এড বক্স থেকে অ্যান্টিসেপটিক লোশন বের করে টনির ঘাড়ের ক্ষতে লাগিয়ে দিল। তারপর ছোট একটা মেডিকেল প্লাস্টার দিয়ে ক্ষতটা বুজিয়ে দিল। জেমস এবার জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? জ্বালা করছে আর? টনি বলল, অনেকটা কমেছে, একটু একটু জ্বালা করছে এখন। একটু থেমে সে ফের বলল, আমি প্রায় 100% নিশ্চিত যে কেউ তখন একটা আমার পেছনে সেই সময় এসে দাঁড়িয়েছিল। আমার ঘাড়ের ওপর তার গরম নিঃশ্বাসের হলকা পর্যন্ত টের পাচ্ছিল। কেন এবার বলল, তার মানে বলতে চাইছো এই ফরেস্টের অপার্থিব সেই সত্তার সঙ্গে তোমার ইতিমধ্যে সংযোগ হয়েছে? টনি বলল, আমার তাই মনে হচ্ছে। দ্যাটস অ্যামেজিং, এবার জেমস বলে উঠল। কিন্তু রবার্তা দুদিকে মাথা নেড়ে বলে উঠল, না, এটাকে নিছক একটা সংযোগ ধরে এতটা হালকা ভাবে নিও না তোমরা। টনির ওপর আক্রমণ হয়েছিল। কেন বলল, তাতে কি, খুব সামান্যই আহত হয়েছে টনি। তারপর টনির দিকে ঘুরে বলল, এখন ঠিক আছো তো? মাথা নেড়ে টনি বলল, মনে হচ্ছে আছি, এখনো শিরশির করছে ঘাড়ের পেছনটা। কেন জিজ্ঞেস করলো, কিন্তু তুমি ঠিক আছো তো? ইমরাজি হয়ে টনি বলল, তা আছি। এবার প্রায় চেঁচিয়ে উঠে রবার্তা বলল, না, এরকম বলো না। রবার্তার কথায় সবাই ওর দিকে অবাক হয়ে তাকাতে সে বলল, এই ব্যাপারটাকে এতটা হালকা ভাবে নিও না। টনির ঘাড়ের ক্ষতটা ছোট হলেও জেনে রাখো, এটাই আমাদের কাছে একটা ওয়ার্নিং বেল। হ্যাঁ, বিপদ সংকেত। এই আঁচড়ের দাগ চিৎকার করে আমাদের এটাই বলতে চাইছে যে এখন থেকে আমাদের যথেষ্ট সিরিয়াস হতে হবে। একটু চুপ করে থেকে রবার্তা ফের বলল, সবচেয়ে ভালো হয় যদি আমরা এই জায়গাটা ছেড়ে চলে যাই। রবার্তার কথায় জেমসকে বেশ হতাশ দেখালো। ওর কাছ থেকে এমন একটা কথা শুনবে এটা একেবারেই আশা করেনি জেমস। কেনকেও বেশ বিস্মিত দেখালো রবার্তার এহেন মন্তব্যে। অথচ গত রাতে ওই বীভৎস মূর্তিকে দেখেও সে একটিবারও ইনভেস্টিগেশন বন্ধ করে চলে যাবার প্রস্তাব দেয়নি।
কিন্তু এখন টনির ঘাড়ের এই সামান্য ক্ষত কে এতটাই ভয় পাইয়ে দিল যে সে এখন চলে যাবার কথা ভাবছে। জেমসের অবশ্য আদৌ কোনো ইচ্ছে নেই এই সার্ভে এখানেই ছেড়ে চলে যাবার। এত সামান্য কারণে ভয় পাওয়ার পাত্র সে নয়। এখনো পর্যন্ত যেটুকু এভিডেন্স তাদের হাতে এসেছে এবং এখন টনির ঘাড়ের এই আঁচড়ের ক্ষত তাকে স্থির বিশ্বাস এনে দিয়েছে যে ইনভেস্টিগেশন তাদের বৃথা যাবে না। তারা এমন অনেক কিছু পেতে পারে যা তাদের এজেন্সির নাম ডাক অনেক বাড়িয়ে তুলতে পারে। এমন একটা সুবর্ণ সুযোগ সে হাতছাড়া হতে দিতে চায় না। তাই জেমস এবার দলের বাকিদের উদ্দেশ্য করে বলে উঠল, বেশ ভাই সব, চলো এগোতে থাকি আমরা, কোনো ভয় নেই। এবার ক্রুদ্ধ দেখালো রবার্ট তাকে। সে বলল, তুমি কি করে জানলে আর কোনো ভয় নেই? এতটা অন্ধ তুমি কি করে হয়ে গেলে জেমস? ভালোর জন্য বলছি, শোনো, এখনই এই ফরেস্ট ছেড়ে বেরিয়ে চলো। যেটুকু এসেছে আমাদের হাতে তাই যথেষ্ট। এবার চলো, চলে যাই আমরা। একটা পিন পতন নীরবতা নেমে এলো ওদের মধ্যে। রবার্তা বাদে সবারই চোখ মুখে একটা কিন্তু কিন্তু ভাব। সবাই নীরবে ওর মুখ চাওয়াচাওয়ি করছে। একটা অদ্ভুত সিচুয়েশনে পড়েছে ওরা। রবার্তা বাদে বাকি তিনজনেই থাকতে চাইছে, অথচ রবার্তার এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না। অথচ তার মুখের ওপর কেউ সরাসরি নাও করতে পারছে না। রবার্ট তার মেজাজের সাথে সবাই অল্প বিস্তর পরিচিত। জেমস এবার লাজুক লাজুক মুখে তার গার্লফ্রেন্ডকে মানাতে চেষ্টা করতে গিয়ে বলল, দেখো বেব, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। আমিও বুঝতে পারছি যা কিছু ঘটছে সবই বড় অদ্ভুত, ব্যাখ্যাতীত আর বেশ আতঙ্কজনক। কিন্তু এই জন্যই তো আমাদের এই বনে আসা, বলো? এটাই তো আমাদের কাজ, প্যারানর্মাল বিষয়ের ওপর রিসার্চ করা। আমাদের কিছু শক্ত এভিডেন্স দরকার, আর সেই এভিডেন্সের খোঁজেই আমরা এখানে এসেছি। তবু আমি তোমায় কথা দিচ্ছি, যদি সেরকম বিপদের কোনো গন্ধ পাই তাহলে আমরা তক্ষুনি ব্যাগ প্যাক করে এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু তুমি যেটা বলছো, এখনই বেরিয়ে যাওয়াটা বড্ড তাড়াতাড়ি দেখাবে। বলতে বলতে সে টনি আর কেনের মুখের দিকে চাইল, তাদের সমর্থন পাওয়ার আশায়। দেখা গেল তারাও মাথা ওপর নিচে দুলিয়ে তার কথায় সমর্থন জানালো। কেন বলল, আমি প্রমিস করছি রবার্তা, যদি বিপদের সামান্য আঁচ পাই তক্ষুনি আমরা এই জঙ্গল ছেড়ে বেরিয়ে যাব। ওদের তিনজনের কথা এবার কিছুক্ষণ চুপ করে রইল রবার্তা। ওদের তিনজনের মুখের ওপরে নীরব একটা দৃষ্টি বুলিয়ে শান্ত গলায় বলল, বেশ, তবে তাই হোক। আমার বলার ভাগ আমি বলে দিয়েছি। বাকি তিনজন আর কিছু বলল না। ওরা নীরবে আরো সামনের দিকে এগোবার জন্য প্রস্তুত হতে লাগলো। কেনের দিকে চেয়ে জেমস একটু ম্লান হেসে বলল, চলো, লেটস গো। ওরা এবার পা চালিয়ে দিল সামনের দিকে। কেন সবার আগে আগে, তাকে অনুসরণ করে টনি, সবার পেছনে জেমস আর রবার্তা। চলতে চলতে জেমসের গায়ের ওপর একটু ঝুঁকে পড়ে চাপা কঠিন স্বরে রবার্তা বলল, কাজটা বেশ ভালোই করলে, ভালোই ম্যানেজ করার ক্ষমতা আছে বটে তোমার। এমন ভাবে চিবিয়ে চিবিয়ে কথাগুলো জেমসকে উদ্দেশ্য করে বলল রবার্তা যে ওর কথার ধরনে বিস্মিত না হয়ে পারল না জেমস। রবার্তাকে এমন ভাবে কথা বলতে ও আগে কখনো শোনেনি। কিছু একটা উত্তর দিত, কিন্তু তখন বলার মতো সুযোগ বা অবস্থা নেই ওর সামনে। তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ তার সঙ্গীদের অনুসরণ করতে লাগলো সে। মন থেকে সে নিশ্চিত সে যা করেছে সঠিক কাজই করেছে।
তার আশা রবার্তা খুব শিগগিরই এটা বুঝতে পারবে। সেদিন প্রায় সারাটা দিন ওরা জঙ্গলের আনাচে কানাচে যথেচ্ছ তল্লাশি চালালো, কিন্তু কোনো অস্বাভাবিক কিছু ওদের নজরে পড়ল না। দুপুরের পর থেকে হঠাৎ আবহাওয়ার একটা পরিবর্তন শুরু হলো। সহসা মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। সেই বৃষ্টির হাত থেকে বাঁচতে ওরা একটা আশ্রয়ের জন্য হন্যে হয়ে পড়ল। কিন্তু ওই আদিম অরণ্যে আশ্রয় কোথায় পাবে? অগত্যা বনের মাঝে বিশাল একটা বনস্পতি নিচে গিয়ে কোনো রকমে আশ্রয় নিল। বিশাল একটা গাছ। বনের বেশিরভাগ গাছই অত্যন্ত প্রাচীন আর বিশাল, অসংখ্য তাদের শাখা প্রশাখা। এই গাছটাও সেরকম, দেখেই মনে হয় বহু প্রাচীন। ওদের থেকে গাছটা বেশি দূরে ছিল না, তাই ওরা ওই গাছের নিচে গিয়েই আশ্রয় নিল। এতে বৃষ্টির হাত থেকে কিছুটা হলেও রেহাই হতো। গাছের শাখা প্রশাখাগুলো যেন তাদের মাথার ছাতার মতো বৃষ্টিকে প্রতিহত করতে লাগলো। এখন ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকার ঘনাতে শুরু হয়েছে, কিন্তু মেঘলা আকাশে কখন বিকেল কখন সন্ধ্যা তা বোঝার উপায় নেই। এমনিতেই প্রকৃতির বুকে অন্ধকার বিরাজ করছে। ওরা সেই মস্ত গাছের নিচেই ক্যাম্প সাইট তৈরির কাজে হাত লাগায়। কিন্তু মুশকিল হলো, বৃষ্টি থেমে গেলে বনের মাটি ভিজে আর কর্দমাক্ত। রাতে নৈশাহারের পর স্টোভ ত্যাগ করে ফেলার পর জেমস প্রশ্ন করল, আজ রাতে কি আমরা পালা করে পাহারায় থাকব? প্রথমটায় কেউ কোনো জবাব দিতে পারল না। আসলে সবার মনে মনে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল অনেকক্ষণ। তাই উত্তরটা কি হবে সবার মনেই একটা সংশয়। ভাবনার মাঝেই রবার্তার কণ্ঠ ভেসে, আমি পাহারায় থাকতে পারবো না, বড় ক্লান্ত, টানা ঘুমোনো ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না। রবার্তাকে সমর্থন করল টুনি। বলল, আমিও রবার্তার সাথে একমত। রাতে জেগে পাহারা দেবার মতো যথেষ্ট এনার্জি আমাদের কারোর আছে বলে আমি মনে করি। টনি আর রবার্তার কথায় জেমস আর কেন একটু হতাশই। এই দুজনে ওদের কাজে পরোক্ষভাবে যেন একটা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। তবু ওদের চুক্তিকে একেবারে অগ্রাহ্য করতে পারল না কেউ। জেমসের দিকে তাকিয়ে চোখের ইশারায় বোঝাতে চাইল, এরা যা চাইছে তাই হোক। আজ রাতেও আমরা সবাই একসাথেই ঘুমাবো। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ।
গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।